11 জুলাই 1897। আলমোড়া থেকে স্বামী শুদ্ধানন্দকে স্বামীজি পত্র লিখছেন। স্বামী শুদ্ধানন্দ মহারাজ ছিলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের দ্বিতীয় সম্পাদক এবং পঞ্চম অধ্যক্ষ। প্রিয় শুদ্ধানন্দ, যতদূর পর্যন্ত কাজ হয়েছে তাতে আমি খুব সন্তুষ্ট, কিন্তু আরও এগিয়ে যেতে হবে। আগে আমি একবার লিখেছিলাম পদার্থবিদ্যা ও রসায়ন শাস্ত্র সম্বন্ধীয় কতকগুলি যন্ত্র জোগাড় করলে ভালো হয় এবং ক্লাস খুলে পদার্থবিদ্যা ও রসায়ন, বিশেষত শরীরতত্ত্ব সম্বন্ধে সাদাসিধে ও হাতে কলমে শিক্ষা দিলে ভালো হয়। কই, সে সম্বন্ধে তো কোনো উচ্চবাচ্য এ পর্যন্ত শুনিনি। আর একটা কথা লিখেছিলাম, যেসব বৈজ্ঞানিক গ্রন্থ বাংলা ভাষায় অনুবাদ হয়ে গেছে সেগুলি কিনে ফেলা উচিত। তারই বা কি হল? এখন মনে হচ্ছে মঠে একসঙ্গে অন্তত 3 জন করে মহন্ত নির্বাচন করলে ভালো হয়। একজন বৈষয়িক ব্যাপার চালাবেন, একজন আধ্যাত্মিক দিক দেখবেন, আর একজন জ্ঞানার্জনের ব্যবস্থা করবেন। শিক্ষা বিভাগের উপযুক্ত পরিচালক পাওয়াই দেখছি কঠিন। ব্রহ্মানন্দ ও তুরীয়ানন্দ অনায়াসে অপর দুটি বিভাগের ভার নিতে পারেন। মঠ দর্শন করতে কেবল কলকাতার বাবুর দল আসছেন জেনে বড় দুঃখিত হলাম। তাদের দ্বারা কিচ্ছু হবে না। আমার চাই সাহসী যুবকের দল, যারা কাজ করবে। আহাম্মকের দলকে দিয়ে কি হবে? ব্রহ্মানন্দকে বলবে তিনি যেন অভেদানন্দ ও শারদানন্দকে মঠে তাদের সাপ্তাহিক কার্যবিবরণী পাঠাতে লেখেন, যেন তা পাঠাতে ত্রুটি না হয়। আর যে বাংলা কাগজটা বের করবার কথা হচ্ছে তার জন্য প্রবন্ধ ও প্রয়োজনীয় উপাদান যেন তারা পাঠায়। গিরিশবাবু কি কাগজটার জন্য জোগাড়যন্ত্র করছেন? অদম্য ইচ্ছাশক্তির সঙ্গে কাজ করে যাও ও প্রস্তুত থাকো। অখণ্ডানন্দ মহুলাতে অদ্ভুত কাজ করছে বটে, কিন্তু কার্যপ্রণালী ভালো বলে বোধ হচ্ছে না। মনে হয় তারা একটা গ্রামেই তাদের শক্তি ক্ষয় করছে, তাও কেবল চাল বিতরণের কাজে। এই চাল দিয়ে সাহায্যের সঙ্গে সঙ্গে কোনরূপ প্রচার কার্যও হচ্ছে, কই এরূপ তো শুনতে পাচ্ছি না। জনসাধারণকে যদি আত্মনির্ভরশীল হতে শেখানো না যায়, তবে জগতের সমগ্র ঐশ্বর্য ভারতের একটা ক্ষুদ্র গ্রামের পক্ষে পর্যাপ্ত সাহায্য হবে না। আমাদের কাজ হওয়া উচিত প্রধানত শিক্ষাদান, চরিত্র এবং বুদ্ধিবৃত্তির উৎকর্ষ সাধনের জন্য শিক্ষা বিস্তার। মনের মতো কাজ পেলে অতি মূর্খও করতে পারে। যে সকল কাজকেই মনের মতো করে নিতে পারে সেই বুদ্ধিমান। কোনো কাজই ছোট নয়। এ সংসারে যাবতীয় বস্তু বটের বীজের মতো। সর্ষের বীজের মতো ক্ষুদ্র দেখালেও অতি বড় বটগাছ তারই মধ্যে। বুদ্ধিমান সেই যে এটি দেখতে পায় এবং সকল কাজকেই মহৎ করে তোলে। যারা দুর্ভিক্ষ মোচন করছেন তাদের এটিও লক্ষ্য রাখতে হবে যে জুয়াচোরেরা যেন গরিবের প্রাপ্য নিয়ে যেতে না পারে। ভারতবর্ষ এমন অলস জুয়াচোরে পূর্ণ, এবং দেখে আশ্চর্য হবে তারা কখনো না খেয়ে মরে না, কিছু না কিছু খেতে পায়। ব্রহ্মানন্দকে বলো, যারা দুর্ভিক্ষে কাজ করছেন তাদের সকলকে এই কথা লিখতে, যাতে কোনো ফল নেই এমন কিছুর জন্য টাকা খরচ করতে তাদের কখনোই দেওয়া হবে না। আমরা চাই যতদূর সম্ভব অল্প খরচে যত বেশি সম্ভব স্থায়ী সৎকার্যের প্রতিষ্ঠা। এখন তোমরা বুঝতে পারছ, তোমাদের নতুন নতুন মৌলিক চিন্তার চেষ্টা করতেই হবে। তা না হলে আমি মরে গেলেই গোটা কাজটা চুরমার হয়ে যাবে। এইরকম করতে পারো, তোমরা সকলে মিলে একটা সভায় এই বিষয়ে আলোচনা করো। আমাদের হাতে যে অল্প স্বল্প সম্বল আছে তা থেকে কি করে সবচেয়ে ভালো স্থায়ী কাজ হতে পারে। কিছুদিন আগে থেকে সকলকে এই বিষয়ে খবর দেওয়া হোক, সকলেই নিজের মতামত বক্তব্য বলুক, সেইগুলি নিয়ে বিচার হোক, বাদ প্রতিবাদ হোক, তারপর আমাকে তার একটা বিবরণ পাঠাও। উপসংহারে বলি, তোমরা মনে রেখো, আমি আমার গুরু ভাইদের চেয়ে আমার সন্তানদের নিকট বেশি আশা করি। আমি চাই আমার সব ছেলেরা আমি যত বড় হতে পারতাম তার চেয়েও শতগুণ বড় হোক। তোমাদের প্রত্যেককেই এক একটা দানা হতেই হবে। আমি বলছি অবশ্যই হতে হবে। আজ্ঞাবহতা, উদ্দেশ্যের ওপর অনুরাগ
এবং সর্বদা প্রস্তুত হয়ে থাকা, এই তিনটি যদি থাকে, কিছুতেই তোমাদের হটাতে পারবে না। আমার ভালোবাসা ও আশীর্বাদ জানবে। স্নেহাশীর্বাদক বিবেকানন্দ। ওই এলো স্বামীজির বারতা, মনের কোণে হৃদয় দ্বারে। ওই এলো স্বামীজির বারতা, ওই এলো স্বামীজি।